প্রবন্ধ আসামের বিপর্যয় ও তার শিক্ষা। বিবেকানন্দ মুখোপাধ্যায়। আসামের সাম্প্রতিককালে বাঙালিদের উপর যে বিপর্যয় ঘটিয়া গেল এবং যার প্রতিক্রিয়া বহুদূর প্রসারী হইতে বাধ্য, তার সঙ্গে একমাত্র তুলনা চলিতে পারে হিটলারি আমলের জার্মানিতে ইহুদি পীড়নের সঙ্গে। সেই একই জাতিবিদ্বেষ, হীনমন্যতাবোধ এবং অর্থনৈতিক আধিপত্যের অভিযোগ আসামের বেলা বাঙালির বিরুদ্ধে যে অভিযোগ ভিত্তিহীন। 1947 সালে ভারতবর্ষ হইতে ব্রিটিশ শাসন প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই আসামের প্রথম মুখ্যমন্ত্রী, গভর্নর এবং তার পরবর্তীকালের মুখ্যমন্ত্রী প্রভৃতি আসামের সর্বোচ্চ শাসন কর্তৃপক্ষের তরফ হইতে ঘোষণা করা হইতে থাকে যে আসাম একমাত্র অসমীয়াদের জন্য। এখানে অসমীয়া অর্থে আসামের বাঙালি অধিবাসীদের বোঝানো হয় নাই, বোঝানো হইয়াছে তাদের যারা খাঁটি অসমীয়া, অর্থাৎ অসমীয়া যাদের মাতৃভাষা। কার্যত আসামে এই প্রচারকার্য হইয়াছে যে অনসমীয়া মাত্রেই আসামের বিদেশী। এমনকি কোনো কোনো বিদ্বান ব্যক্তি এমনও প্রচার করিয়াছেন যে আসাম কোনোদিন ভারতবর্ষের অংশ ছিল না, অর্থাৎ আসাম সম্পূর্ণ স্বতন্ত্র ও এক ধরনের স্বাধীন রাজ্য, যে রাজ্যে একমাত্র অসমীয়ারাই রাজা। এমন দুষ্ট ও সংকীর্ণ মনোভাবের প্রচার সেখানে চালিয়াছে দীর্ঘকাল ধরিয়া। ইহার উৎপত্তি 40 বৎসর আগে ব্রিটিশ আমলে, যখন সর্বপ্রকার ভেদবুদ্ধির অর্থাৎ পাহাড়িয়া, আসামি, বাঙালি ইত্যাদি উস্কানি দেওয়া হইয়াছিল। বহু বছর ধরিয়া আসামে যখন একদিকে অতি সংকীর্ণ মনোবৃত্তি ও বিষম ভেদবুদ্ধি শিকড় গাড়িয়া বসিয়াছে, অন্যদিকে তখন কলিকাতা বা বোম্বাইয়ের মতো সর্বভারতীয় জনগণ ও আন্তর্জাতিক জগতের প্রতিনিধিদের আনাগোনা, সংমিশ্রণ ও পারিপার্শ্বিক আদান প্রদান হইতে আসামের জনসাধারণ বঞ্চিত ছিল। স্বাধীনতা অর্জনের পর আসামের রাজনৈতিক নেতারা আসামকে গণতান্ত্রিক আদর্শে ও সর্বভারতীয় ঐক্যের বন্ধনে আবদ্ধ হওয়ার জন্য আহ্বান জানান নাই, বরং উহার সম্পূর্ণ বিপরীত পথ ধরিয়া অনৈক্য, বিভেদ এবং সংকীর্ণতা ও বিদ্বেষের প্রশ্রয় দিয়াছেন। আসামের শিক্ষিত সমাজের এক বৃহৎ অংশ এবং বিশেষভাবে ছাত্র ও রাজনৈতিক দল উপদলই ইহার জন্য দায়ী। একমাত্র অসমীয়া ভাষাকে রাজ্যভাষা করিবার দাবি যদিও সমগ্র আসামের, অর্থাৎ যেখানে অন্যান্য অনেক ভাষাগোষ্ঠী রহিয়াছে এবং যাদের মোট সংখ্যা সমগ্র আসামের জনসংখ্যার প্রায় 2/3 পক্ষে যুক্তিহীন, তথাপি এই আন্দোলন ব্রিটিশ আমলের মুসলিম লীগের মতো বা পাগলামির পর্যায়ে গিয়া পৌঁছে। মুসলিম লীগ যেমন হিন্দুদিগকে শত্রু বলিয়া ঘোষণা করে, এক শ্রেণীর চরমবাদী অসমীয়াও তেমন বাঙালিকেই আসামের শত্রুরূপে চিহ্নিত করে। ফলে বাঙালি দিগকে আসাম হইতে বিতাড়নের জন্য সুপরিকল্পিতভাবে চেষ্টার শুরু হয়, যে চেষ্টার নাম বাঙাল খেদা আন্দোলন। আসামের সাহিত্যে, ইস্তাহারে, সংবাদপত্রে ও বক্তৃতা মঞ্চে মোটামুটি এই বিদ্বেষাগ্নিতে ইন্ধন সরবরাহ করা হয় এবং তাহার নাম করিয়া গত জুন মাস হইতে মারপিটের ও লুটতরাজের অভিযান শুরু হয়। অবশ্য ইতিপূর্বে আরও 2 বার আসামে এই ধরনের দাঙ্গা ঘটিয়াছে, যার কোনো প্রতিবিধান হয় নাই এবং গভর্নমেন্টও কোনো সতর্কতা অবলম্বন করে নাই। নব পর্যায়ে এই আক্রমণের সূচনা হইয়াছিল এপ্রিল ও মে মাসে। এপ্রিল মাসে একটি বাংলা সাপ্তাহিকের সম্পাদককে প্রহার করা হয় এবং মে মাসে ভারত সরকারের তৈল সংশোধনাগারের বিশিষ্ট অফিসারদের উপর হামলা হয়। এই সমস্ত দাঙ্গা হাঙ্গামা ও আক্রমণ এবং অত্যাচারের কাহিনী এখানে পুরানো হইয়া গিয়াছে, কিন্তু এই সমস্ত ঘটনার সঙ্গে কয়েকটি মূল নীতি ও মৌলিক প্রশ্ন জড়িত রহিয়াছে। পার্লামেন্টারি বিতর্কের দ্বারাও যার মীমাংসার সম্ভাবনা দেখা যাইতেছে না। প্রথমত দেখা যাইতেছে যে রাষ্ট্রশাসনের মূল ভিত্তি যে ন্যায় বিচার, আসামে তাহা সম্পূর্ণরূপে লঙ্ঘিত হইতেছে। খুন, জখম, ধর্ষণ, লুণ্ঠন ও গৃহদাহ এবং আশ্রয় ও সম্পত্তি হইতে উচ্ছেদ, ইহার প্রত্যেকটি অপরাধ বা ক্রাইম
অত্যন্ত সাংঘাতিক। অথচ এতগুলি অপরাধ ও অত্যাচার একসঙ্গে অনুষ্ঠিত হওয়া সত্ত্বেও আসাম গভর্নমেন্ট বা কেন্দ্রীয় গভর্নমেন্ট কেহই ইহার প্রতিবিধান করিতে কিংবা সমস্ত প্রজার প্রতি সমান ন্যায় বিচার অনুষ্ঠানের যে অপরিহার্য রাষ্ট্রধর্ম আছে তাহা পালন করিতে অগ্রসর হইলেন না। অর্থাৎ দেশের এক শ্রেণীর প্রজাকে প্রিভিলেজড বা বিশেষ অনুগ্রহ প্রাপ্ত এবং অপর শ্রেণীকে বঞ্চিত রূপে ব্যবহার করা হইতেছে, যাহা জঘন্য বৈষম্যমূলক আচরণের অন্তর্গত। সোজা কথায় যাহা একান্তরূপে ন্যায় ও নীতি বিরোধী। দ্বিতীয়, ইহারই সঙ্গে যুক্তিসঙ্গতভাবে আরও একটি প্রশ্ন উঠিতেছে, এবং তাহা এই, আসামে অসমিয়াদের এই সুপরিকল্পিত অভ্যুত্থান কি এক ধরনের বিদ্রোহ নহে? এবং সেই বিদ্রোহ কি ভারতেরই আর একটি অংশ বা আর এক শ্রেণীর প্রজার বিরুদ্ধে নহে? সংবিধান অনুসারে ভারত রাষ্ট্রের সর্বোচ্চ ক্ষমতা ভারতীয় জনগণের হাতে। অথচ দেখা যাইতেছে আসামে চক্রান্ত ও পরিকল্পনাপূর্বক একদল সংঘবদ্ধ মানুষ আর একদল আইনানুগ ও শান্তিপ্রিয় প্রজাকে সশস্ত্র আক্রমণের দ্বারা খুন জখম ও অত্যাচার করিতেছে এবং আসাম হইতে উচ্ছেদ করিয়া দিতেছে। সুতরাং মূলগতভাবে চিন্তা করিলে এই প্রশ্ন কি উত্থাপন করা যায় না যে ইহা এক ধরনের বিদ্রোহ কিংবা রাষ্ট্রদ্রোহিতা? ভারতীয় প্রজাপুঞ্জকে তাদের মৌলিক অধিকার হইতে বঞ্চনাপূর্বক তাদের গৃহ সম্পত্তি ও জীবন নাশ, এবং এই বিদ্রোহের একমাত্র শান্তি কি মৃত্যুদণ্ড নয়? কিন্তু কেন্দ্রীয় সরকার ন্যায় বিচার ও ভারতীয় সংবিধানের মৌলিক অধিকার ও জনগণের সর্বোচ্চ ক্ষমতার অধিকারকে সম্পূর্ণরূপে উপেক্ষা করিতেছেন। তারা গোড়া হইতে এই বিদ্রোহ, গুন্ডামি ও বর্বরতাকে আড়াল করিবার চেষ্টা করিতেছেন। অবশ্য শেষ পর্যন্ত দলমত নির্বিশেষে সারা পশ্চিমবাংলার ক্রুদ্ধ ও ক্ষুব্ধ জনমতের চাপে পড়িয়া কেন্দ্রীয় সংসদে 3 দিন ধরিয়া আসাম সম্পর্কে প্রবল বিতর্ক হইয়াছে এবং কেন্দ্রীয় সরকার কয়েকটি প্রস্তাব গ্রহণ করিয়াছেন। কিন্তু এই প্রস্তাবগুলির মধ্যে যাহা আসল, অর্থাৎ আইন ও শৃঙ্খলা পুনঃপ্রতিষ্ঠার এবং জনগণের মধ্যে আশ্বাস ও ভরসা ফিরাইয়া আনিবার জন্য সুপ্রিম কোর্টের কোনো বিচারপতির দ্বারা সমগ্র আসাম ঘটনার আনুপূর্বিক তদন্ত ও বিচার, সেই প্রস্তাবটি সম্পর্কে তারা বেশ কৌশল খাটাইয়াছেন। কেন্দ্রীয় সরকার ব্যাপক তদন্তে সম্মত হইয়াছেন বটে, কিন্তু উহার সঙ্গে উপযুক্ত সময় নামে একটি শর্ত জুড়িয়া দিয়াছেন। এই উপযুক্ত সময় কবে আসিবে তাহা কে জানে, কারণ কেন্দ্রীয় সরকার ইচ্ছা করিলে এই শর্তের ফাঁক দিয়া 6 মাস হইতে 9 মাস কিংবা অনির্দিষ্ট কাল পর্যন্ত কাটাইয়া দিতে পারেন। অথচ ইতিমধ্যে আসামের আসল অপরাধীরা অনায়াসে গা ঢাকা দিয়া সরিয়া পড়িতে এবং সর্বপ্রকার প্রমাণ লোপ করিয়া দিতে পারিবে। বিশেষত আসাম সরকার যত দীর্ঘ সময় পাইবেন ততই আত্মদোষ স্খালনের প্রস্তুতি পর্বটা তারা পাকা করিয়া ফেলিতে পারিবেন। সেই দিক হইতে চিন্তা করিলে স্বীকার করিতেই হইবে যে ভারত রাষ্ট্রের এক নতুন বিপদ দেখা দিতেছে, এবং সেই বিপদ হইতেছে ন্যায় বিচারের দাবি ও ন্যায় বিচারের ভিত্তিকে নষ্ট করিয়া দেওয়া। অথচ পৃথিবীতে সমস্ত সভ্য সমাজ ও সভ্য রাষ্ট্রের মূল ভিত্তিই হচ্ছে রুল অফ ল বা আইনের শাসন এবং রুল অফ জাস্টিস বা ন্যায় বিচারের শাসন। যেখানে ইহার অভাব ঘটে সেখানে অরণ্যের হিংস্রতা বা জঙ্গলি শাসন অর্থাৎ জন্তু জানোয়ারের রাজত্ব প্রতিষ্ঠিত হইয়া থাকে। আসামে আরণ্যক নীতির অভ্যুত্থান সম্পর্কে এই মূল কথা স্মরণে রাখা দরকার। কিন্তু মূলগতভাবে চিন্তা করিলে আর একটি মারাত্মক প্রশ্নও আসিয়া পড়ে, এবং তাহা হইতেছে ভারতীয় ঐক্য ও সর্বভারতীয় জাতীয়তা। আসামের বিদ্রোহ এই ঐক্য ও জাতীয়তার উপর প্রচণ্ড আঘাত হানিয়াছে। ভাষার মাধ্যমে মানুষের আত্মপ্রকাশ ঘটিয়া থাকে, একথা সত্য, কিন্তু লিঙ্গুইজম যদি জিঙ্গুইজমকে ডাকিয়া আনে তবে সেই ভূত একদিন সর্বভারতের ঘাড় মটকাইবে। এই ভূতের দৌরাত্ম্য ব্রহ্মপুত্রের উপত্যকা হইতে ছড়াইয়া পড়িবার আশঙ্কা দেখা যাইতেছে।
পাঞ্জাবে, দক্ষিণ ভারতে এবং পূর্ব ভারতে ভাষাগত বিরোধ ও অর্থনৈতিক আধিপত্যের আশঙ্কাজনিত বিরোধ ক্রমশ গভীর ও ব্যাপক হইতেছে। ফলে ভারতীয় ঐক্য ও ভারতীয় জাতীয়তাবোধ ভাঙিয়া পড়িতেছে। কিন্তু প্রশ্ন উঠিবে, ইহার প্রতিকার কি? ইহার প্রথম প্রতিকার সমস্ত জাতিগোষ্ঠীর এবং অধিজাতি, খণ্ডজাতি প্রভৃতির মাতৃভাষার অধিকার স্বীকার এবং দ্বিতীয়ত সমস্ত সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য পূর্ণ ও কার্যকরী রক্ষাকবচ বা সেফগার্ডের ব্যবস্থা। কিন্তু এই ব্যবস্থা বর্তমানে রাষ্ট্র শাসন ও সমাজ শাসনের মধ্যে সঙ্গতভাবে ও ন্যায় বিচারের ভিত্তিতে প্রতিফলিত করা কঠিন। কারণ পুরানো কায়েমি স্বার্থ, শ্রেণীস্বার্থ ও রক্ষণশীলতা ইহার পক্ষে প্রভূত বাধা সৃষ্টি করিতেছে এবং ঐক্য ও জাতীয়তাবোধ প্রতিহত হইতেছে শ্রেণীগত অর্থনৈতিক আধিপত্যের জন্য। কারণ পুরানো কায়েমি স্বার্থ, শ্রেণীস্বার্থ ও রক্ষণশীলতা ইহার পক্ষে প্রভূত বাধা সৃষ্টি করিতেছে এবং ঐক্য ও জাতীয়তাবোধ প্রতিহত হইতেছে শ্রেণীগত অর্থনৈতিক আধিপত্যের জন্য। সুতরাং এই শ্রেণীগত অর্থনৈতিক আধিপত্য ও মুষ্টিমেয় ব্যক্তির শোষণের অধিকারের অবসান ঘটাইতে হইবে, যাহাতে সমস্ত মানুষের জন্য অর্থনৈতিক ন্যায় বিচারের ভিত্তি প্রতিষ্ঠিত হইতে পারে। সুতরাং ইহার জন্য প্রয়োজন সমাজতান্ত্রিক দর্শনের প্রয়োগ, যে সমাজতন্ত্র প্রাদেশিকতা ও শ্রেণীগত আধিপত্যের ঊর্ধ্বে নতুন সমাজ ব্যবস্থা ডাকিয়া আনিবে। আরও সোজা কথায় বলা যায় যে, বর্তমানে অর্থনৈতিক কাঠামোকে একেবারে ঢালিয়া সাজাইতে হইবে এবং রাষ্ট্র ব্যবস্থাকে সমাজতন্ত্রের মৌলিক ভিত্তির উপর দাঁড় করাইতে হইবে। ইহার সঙ্গে কেন্দ্রীয় সরকারের সর্বময় ক্ষমতা হ্রাস করিয়া প্রত্যেকটি রাজ্যকে এক একটি রাষ্ট্রের অনুরূপ ক্ষমতা ও অধিকার দিতে হইবে এবং সেই রাষ্ট্রগুলি মিলিয়া একটি নিখিল ভারতীয় ফেডারেশন গঠন করিবে। অনেকটা ইউনাইটেড স্টেট অব আমেরিকা কিংবা ইউনাইটেড সোভিয়েত সোশ্যালিস্ট রিপাবলিকস বা ইউএসএসআর এই ধরনের নূতন ভারতীয় রাষ্ট্র গঠন করিতে হইবে। সুতরাং বর্তমান সংবিধানের বদলে একটি নূতন সংবিধান রচনার কথা আমাদের চিন্তা করা দরকার। কারণ আসামে যাহা ঘটিয়াছে অন্যান্য রাজ্যেও তাহা ঘটিতে পারে এবং যদি তাহা ঘটে তবে ভারতবর্ষ গৃহযুদ্ধের দ্বারা ছিন্নভিন্ন হইয়া যাইবে। সুতরাং আসামের বিপর্যয় হইতে আমাদের নতুন শিক্ষা গ্রহণ করা দরকার এবং সেই শিক্ষা হইতেছে সমাজতান্ত্রিক রাষ্ট্রের ভিত্তি স্থাপন। ইহা ছাড়া অন্য কোনো পথ অনুসরণ করিলে জোড়াতালি দেওয়া হইবে মাত্র এবং উহা দ্বারা মূল সমস্যাগুলির কোনো মীমাংসা হইবে না।